আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে আমরা ম্যাথ করব, যে ম্যাথগুলো কীভাবে হবে সেগুলো কিভাবে করা লাগবে আর কি। সো আমরা দেখি আজকে একটা ম্যাথ দেখি কিভাবে হয়েছে। আমরা যারা ফার্স্ট ক্লাস করছি, লাইভ ক্লাসে করাইছিলাম সেখানে আমি ফুল বেসিকটা শিখাইছি। এরপরে হলো বেসিক আরেকটা ক্লাস নিয়েছি বেসিকের, সেখানে শুধু কোন কোন উপাদানগুলো কোনটার আন্ডারে যাবে সেগুলো দেখাইছি আর কি। সো আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আসছি, দেখি সেটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ব্যালেন্স ওয়ার টেকেন ফ্রম দ্য বুকস অফ নীলাঞ্জনা এন্টারপ্রাইজ অ্যাট ডিসেম্বর 31, 2009। এখানে আমাদের বলা হয়েছে 2009 সালের 31 ডিসেম্বর নীলাঞ্জনা এন্টারপ্রাইজের ব্যালেন্স দেওয়া আছে আর কি। এখানে ব্যালেন্স এগুলো আমাদের দেওয়া আছে। এরপরে এডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে অ্যাক্রুয়েড সার্ভিস রেভিনিউ, এরপরে আনআর্নেড সার্ভিস রেভিনিউ ব্যালেন্স এত টাকা, এরপরে অ্যাক্রুয়েড স্যালারিজ এত টাকা, সাপ্লাইজ ইউজেস এত টাকা, এরপরে আনএক্সপায়ার্ড অর্থাৎ আনএক্সপায়ার্ড যেগুলো এক্সপায়ার্ড হয় না আর কি, আনএক্সপায়ার্ড প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স। এরপরে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 900 টাকা এরকম। এখন আমাদের কি বের করতে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এখান থেকে আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এটা দেখি, আমাদের আয় বিবরণী হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সিঙ্গেল স্টেপ আর একটা হলো মাল্টিপল স্টেপ। এখন আমরা যদি দেখি দুইটা আমরা বুঝবো কীভাবে যে এটা কি সিঙ্গেল স্টেপ হবে নাকি মাল্টিপল স্টেপ হবে। সো আমরা যদি দেখি এখানে ক্যাশ আছে 5000, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, এটা আমাদের চলতি সম্পদ, এটাও চলতি সম্পদ, প্রিপেড ইন্স্যুরেন্স আছে, এটাও চলতি সম্পদ, সাপ্লাইজ আছে, এটাও চলতি সম্পদ, ইকুইপমেন্ট আছে, এটা স্থায়ী সম্পদ, ড্রয়িংস আছে, এটা উত্তোলন মালিকানা সত্তর, এরপরে আছে স্যালারিজ এক্সপেন্স আছে, এটা হলো আমাদের ব্যয়, এরপরে হলো আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটাও ব্যয়, ইউটিলিটিজ এক্সপেন্স, এটাও ব্যয়, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হলো আমাদের বিপরীত মালিকানা সত্ত্ব, বা এটাকে আমরা বিপরীত মালিকানা সত্য না, বিপরীত সম্পদ, এটা যেটা সম্পদকে কমিয়ে দেয় সেটা হলো বিপরীত সম্পদ। সো এটা হলো আমাদের বিপরীত সম্পদ আর কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এরপরে হলো অ্যাকাউন্টস পেয়েবল, এটা হলো দায়, চলতি দায়। এরপরে আনআর্নেড সার্ভিস রেভিনিউ, এটাও চলতি দায়। এরপরে ক্যাপিটাল, এটা হলো মালিকানা সত্ত্ব। এরপরে সার্ভিস রেভিনিউ 8500 টাকা, এটা হলো আমাদের জন্য আয়। এখন আসি আমাদের ব্যালেন্স শিট তৈরি করা লাগবে। ব্যালেন্স শিট কীভাবে করব? এই যে নীলাঞ্জনা এন্টারপ্রাইজ, এরপরে ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2009। এখন আসি ব্যালেন্স শিটে অ্যাট ফার্স্ট আমাদেরকে সম্পদ আনতে হবে। এখানে আমাদের দেখতে হবে কারেন্ট অ্যাসেট কী কী আছে। আমরা এখানে দেখছিলাম ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, এর সাথে অ্যাক্রুয়েড সার্ভিস রেভিনিউ যোগ হবে। কী হবে? অ্যাক্রুয়েড সার্ভিস রেভিনিউ, বকেয়া আয়। বকেয়া আয় আমাদের জন্য কি? সম্পদ। বকেয়া ব্যয় আমাদের জন্য কি? দায়। তো অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আমরা অ্যাকুরেট সার্ভিস রেভিনিউ যোগ করে বসিয়ে দেবো, তাহলে 2300 আর 500 কত? 2800 টাকা। এরপর হলো প্রিপেড ইন্স্যুরেন্স আছে। প্রিপেড ইন্স্যুরেন্স এখন আমাদের এখান থেকে কী করতে হবে? সম্পদ থেকে আমাদের যেটা সেটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা হলো আমাদের 650 টাকা, এটা হলো আমাদের চলতি সম্পদ। সম্পদ থেকে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স থেকে এটা ব্যয় বাদ দিতে হবে, যেটা আমরা ক নম্বরে বের করছিলাম ইনকাম স্টেটমেন্টে 550 টাকা। যেমন এই যে এখানে এই যে 550 টাকা আমরা বের করছি না, এই যে এই 550 টাকা আমাদের এখন এই প্রিপেড ইন্স্যুরেন্স থেকে বাদ দিতে হবে। ব্যয়টা বাদ দিলে যেটা আসবে এটা আমাদের চলতি সম্পদ। এরপরে সাপ্লাইজ আসছে 500 টাকা, সেটা থেকে আমাদের সাপ্লাইজ এক্সপেন্স বাদ দিতে হবে 120 টাকা, তাহলে 380 টাকা হয়। যোগ বিয়োগ করলে আমাদের এখানে 8830 টাকা হয়। এখন আমরা একটু গিয়ে ওইখানে দেখি এটা প্রুভ করি। তাহলে আমরা যদি এখানে প্রুভ করি এটা, তাহলে কী হয়? আমরা দেখছি যে এখানে আমাদের সম্পদের ক্ষেত্রে ক্যাশ লিখলাম, এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল 2300 টাকা লিখলাম, এর সাথে আমরা যোগ করলাম অ্যাকুরেট সার্ভিস রেভিনিউ 500 টাকা, কারণ এটা আমাদের চলতি সম্পদ। আমরা বলছি না যে সমন্বয়ের এন্ট্রি দুইবার যায়, সেজন্য এই যে অ্যাকুরেট সার্ভিস রেভিনিউ আবার আমাদের গেছে এটার সাথে। সো এটা যোগ করে 2800 টাকা হয়েছে। এরপরে প্রিপেড ইন্স্যুরেন্স হলো 1200 টাকা, এটা থেকে আমরা যে ব্যয়টা বের করছিলাম 550 টাকা, সেটা আমরা বাদ দিছি। ব্যয়টা কোথায় বের করছি? আমরা ইনকাম স্টেটমেন্টে বের করছি 550 টাকা, তাহলে আমাদের ওইখানে মেবি 600 টাকা আসছে, 650 টাকা আসছিল মেবি। আর এরপরে এখন আমাদের করতে হবে, এরপরে সাপ্লাইজ আছে 500 টাকা, এটাও আমরা যোগ করে দিছি। এরপরে এই যে আর এখানে আমাদের কোনো নাই, চলতি সম্পদ নাই। এই যে এখানে আমাদের আর কোনো চলতি সম্পদ নাই। সো আমরা এটা সাপ্লাইজ থেকে এক্সপেন্স 120 টাকা বাদ দিয়েছি, এরকম আর কি।
এরপর প্রিপেড ইন্স্যুরেন্স থেকে 1200 থেকে 550 বাদ দিলে আমাদের 650 থাকে। ঠিক একইভাবে আমরা যদি দেখি এখানে আবার আমাদের দেওয়াও আছে যে 650 টাকা, এই যে আনএক্সপায়ার্ড প্রিপেড ইন্স্যুরেন্স 650 টাকা, এটা আবার আমাদের এখানে দেওয়াও আছে। তো আমরা এটাও সরাসরি লিখতে পারি আমাদের চলতি সম্পদে। হ্যাঁ, এটাই আর কি। এখন আসে আমাদের তাহলে আমরা এখানে কী বের করছি, আমাদের কারেন্ট অ্যাসেট বের করছে 8830 টাকা। এখন আমাদের প্লান্ট অ্যাসেট মানে স্থায়ী সম্পদ আমরা যদি দেখি, স্থায়ী সম্পদ কী আছে, ইকুইপমেন্ট আছে, এই যে স্থায়ী সম্পদ ইকুইপমেন্ট আছে 9800 টাকা। কত আছে? 9800 টাকা। এখন আমরা যদি দেখি ডেপ্রিসিয়েশন কি, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু আমাদের বাদ দিতে হবে। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 1200 টাকা। এরপরে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসে আবার 900 টাকা। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1200 আর 900 হলো 2100 টাকা। সো 2100 টাকার টোটাল আমরা বাদ দেবো কিসের থেকে? এই যে ইকুইপমেন্ট, অর্থাৎ 9800, এটা থেকে আমরা বাদ দেবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে সম্পদকে কমিয়ে দেয়, যেটা সম্পদকে কমায় তাকে বলা হয় বিপরীত সম্পদ। সো এটা আমাদের একটা বিপরীত সম্পদ। সো আমাদের এখন ডেপ্রিসিয়েশন দুইটা যোগ করে আমরা বাদ দিয়ে দেবো কী থেকে? এই যে ইকুইপমেন্ট থেকে। তো আমরা যদি দেখি এখানে এই যে ইকুইপমেন্ট হলো 9800 টাকা, এটা থেকে আমরা বাদ দিছি হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। প্রথমটা হলো 1200 টাকা রেওয়া মিলে, এরপর হলো আমাদের এটার সাথে যোগ করে দিয়েছে 900 টাকা ডেপ্রিসিয়েশন। তো দুইটা মিলে আমাদের 2100 টাকা আসে, এটা আমরা বাদ দিলে হয় আমাদের 7700 টাকা। এই যে 7700 টাকা আমরা ডিরেক্ট এখানে লিখলাম। এরপরে এটা হলো আমাদের টোটাল অ্যাসেট। আমরা এখন সম্পদ যোগ করে দিলাম, এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই এই ম্যাথের মধ্যে। যেহেতু ইনভেস্টমেন্ট নাই তার মানে আমাদের প্লান্ট অ্যাসেট শেষ। এরপরে ইনট্যানজিবল অ্যাসেটও আমাদের নাই, অর্থাৎ অস্পর্শনীয় সম্পদ যেগুলো সেগুলো নাই এখানে। তাহলে আমরা এখানে আমাদের সম্পদ পেয়ে গেলাম, এখানে দুইটা যোগ করে 16530 টাকা টোটাল অ্যাসেট পেয়ে গেলাম। এখন আমাদের লাইবিলিটিজ অ্যান্ড ওনার্স ইকুইটি, অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব, এই পার্টে এসে আমাদের কারেন্ট লাইবিলিটিজ অর্থাৎ চলতি সম্পদ যেগুলো আছে সেগুলো বসাতে হবে। যেমন অ্যাকাউন্টস পেয়েবল আছে, আনআর্নেড সার্ভিস রেভিনিউ আছে 3200 টাকা, স্যালারিজ পেয়েবল আছে 170 টাকা। সো এগুলো যোগ করে 5370 টাকা আসে। আমরা যদি দেখি এখানে সরাসরি তাহলে আরও বেশি হবে। দায়গুলো কী কী আছে? দায় হলো আমাদের এখানে এই যে অ্যাকাউন্টস পেয়েবল আছে 2000 টাকা, আনআর্নেড সার্ভিস রেভিনিউ আছে 5550 টাকা। এরপরে হলো সার্ভিস রেভিনিউ আসলে এটা তো আয়। তাহলে আমাদের এখানে কী কী আসছে? অ্যাকাউন্টস পেয়েবল আসছে, এরপরে হলো আনআর্নেড সার্ভিস রেভিনিউ আছে 5550 টাকা। এরপর হলো অ্যাক্রুয়েড স্যালারিজ আসছে। অ্যাক্রুয়েড স্যালারিজ মানে কি? বকেয়া ব্যয় বা বকেয়া বেতন 170 টাকা। আর এখানে আমাদের আনআর্নেড সার্ভিস রেভিনিউ হবে 3200 টাকা। কারণ রেয়া মিলেটটা আমাদের এখানে আসবে না। আমরা যদি দেখি রেয়া মিলেটটা তো একবারই আসে, এটা দুইবার আসবে না। তো তাহলে আমাদের এখানে সমন্বয়গুলো দুইবার আসবে। তাহলে আনআর্নেড সার্ভিস রেভিনিউ এখানে কত আছে? দায় আর কি, এটা 3200 টাকা। তো এটা আমরা বসাবো এখানে। এরপরে অ্যাকুরেট স্যালারি আছে 170 টাকা, আর আমাদের এখানে কোনো দায় নেই। তাহলে আমরা এগুলো সরাসরি এখানে বসালাম, তারপরে 5370 টাকা আসে। এরপর আমরা যদি দেখি ওনার্স ইকুইটি মানে কি? যেখানে ক্যাপিটালের সাথে যোগ নেট লাভ বাদ উত্তোলন এগুলা যোগ বিয়োগ করা হয় আর কি, আরও কয়েকটা উপাদান সহ। তো এখানে আমাদের ক্যাপিটাল হলো 9950 টাকা আছে। সরাসরি আমরা যদি ম্যাথে দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এখানে আমাদের ক্যাপিটাল কত হবে? 9950 টাকা। আর এরপর ড্রয়িংস কত আছে? ড্রয়িংস আছে হলো 1200 টাকা। তো এটা আমাদের ড্রয়িংস থেকে ক্যাপিটাল থেকে ড্রয়িংস বাদ দিতে হবে। এরপর নিট মুনাফা যোগ হয়। এখন নিট মুনাফা আমরা কোথায় পাবো? এই যে আমরা ইনকাম স্টেটমেন্টে নিট মুনাফা বের করছি 2410 টাকা। এখন নিট মুনাফা যোগ করব, এই যে ক্যাপিটালের সাথে 9000, ক্যাপিটালের সাথে 2410 টাকা নিট মুনাফা যোগ করব, বাদ দেবো ড্রয়িংস 1200 টাকা। বাদ দেওয়ার পরে আমাদের এটা আসে 11160 টাকা। এরপরে এই উপাদানগুলো আমরা মাঝখানে লিখবো। হ্যাঁ, মাঝখানে লিখলে সরাসরি 11160 টাকা এ পাশে লিখবো। লেখার পর আমরা দায় যোগ মালিকানা সত্ত্ব যোগ করে দিলে 16530 টাকা আসবে। তো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব
দুইটার অ্যান্সার আমাদের একই হবে। যেমন এই যে 16,550 টাকা 530 টাকা হয়েছে এখানে, আবার সম্পদেও আমাদের 16,530 টাকা হয়েছে, দুইটা আমাদের মিলে যাবে। দুইটা মিলে গেলে বুঝতে হবে আমাদের ম্যাথ হয়েছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাথটা। এভাবে আমাদের ম্যাথগুলো প্র্যাকটিস করা লাগবে বুঝে বুঝে, তাহলে আমরা পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন কোনোটা, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।